হ্যালো সবাইকে, আজকে আমরা কমপ্লেক্সিটি অ্যানালিসিস নিয়ে আলোচনা করব। তো এখানে ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা কোনো পার্টিকুলার প্রবলেম কতটা ভালো বা সেই প্রবলেমটা কোন ইনপুটের জন্য কেমন টাইম নিচ্ছে, কতটা স্পেস নিচ্ছে, এই যে বিষয়গুলো যখন আসে তখন কিন্তু আমরা এমন না যে আমরা ঘড়ি ধরে একটা প্রবলেম কতটা সময় নিচ্ছে সেটা আমরা মেজার করে বলে দিতে পারি, সেটা সম্ভব না। বিকজ একটা প্রবলেম সলভিং কিন্তু একটা প্রবলেমকে সলভ করার জন্য বিভিন্ন অ্যাপ্রোচ আছে। তো বিভিন্ন অ্যাপ্রোচে গিয়ে তাদের বিভিন্ন ভ্যারাইটির ইনপুটের জন্য করাটা কিন্তু এটা মোটেই সহজসাধ্য বিষয় না। তো এটা করাও হয় না, তার জন্য কিছু স্ট্যান্ডার্ড রুল থাকে, সেই রুলের বিষয়ে আজকে জানবো। আমরা এক একটা এক্সাম্পলে দেখবো যে সেই প্রবলেমের অ্যাকচুয়াল টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি কতটা। তো তার আগে আমরা জেনে নিই যে কমপ্লেক্সিটি অ্যানালিসিস ইজ দ্য স্টাডি অফ হাউ টু পারফরমেন্স অফ অ্যান অ্যালগরিদম চেঞ্জেস উইথ দ্য সাইজ অফ ইনপুট। তো এখানে ইনপুটের সাইজের উপর ডিপেন্ড করে এবং স্পেস কিভাবে চেঞ্জ হয় তার জন্য কিন্তু আমরা টাইম কমপ্লেক্সিটি বা কমপ্লেক্সিটি অ্যানালিসিস করে থাকি। কমপ্লেক্সিটি অ্যানালিসিসের দুটো টাইপস, এটা হচ্ছে যে টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি। ফার্স্ট যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে যে কি কি বিষয়ের উপর কিন্তু একটা টাইম কমপ্লেক্সিটি আমরা ডিটারমাইন করি। তো ফার্স্ট বিষয় হচ্ছে ইনপুট সাইজ, কারণ ইনপুট সাইজ যদি চেঞ্জ হয় তো সেক্ষেত্রে হতে পারে কোনো একটা প্রোগ্রাম ভালো পারফর্ম করছে, আবার ইনপুট সাইজ ভালো হলে আবার আরেকটা প্রোগ্রাম ভালো করছে। তো এই যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম বিভিন্ন ইনপুট সাইজের উপর ডিপেন্ড করে যে তার টাইম চেঞ্জ হয় বা ভালো পারফর্ম করে বা খারাপ পারফর্ম করে, এগুলো কিন্তু টাইম কমপ্লেক্সিটির জন্য তাই ইনপুট সাইজ এই বিষয়টা কিন্তু খুবই একটা বড় ফ্যাক্টর। অ্যান্ড সেকেন্ডলি অপারেশনস পার ইনপুট, এবং ইনপুট অনুযায়ী বিভিন্ন অপারেশনস থাকতে পারে। যেমন কোনো একটা লুপে যদি ইনপুটের সাইজ 5 হয়, 5 বার লুপটা রান করবে, আবার সেই ইনপুট সাইজ যদি 5000 হয় 1000 বার রান করবে। কম্প্যারিজন অপারেশনস, তারপরে অ্যারিথমেটিক অপারেশনস, অ্যাসাইনমেন্ট অপারেশনস, এই অপারেশনস গুলো কিন্তু কাউন্ট করা হয় টাইম কমপ্লেক্সিটির মধ্যে। অ্যান্ড থার্ড ইজ লুপ ও রিকারশন। কখনো লুপের মধ্যে আমরা যেমন এখানে সিঙ্গেল লুপ, নেস্টেড লুপ, কোনো লুপ মানে একই কাজ রিপিটেটিভলি করা, সেটা হচ্ছে লুপ। তো লুপের মধ্যে যখন কোনো কিছু থাকে, কোনো অপারেশন পারফর্ম করা হয়, সেটাও কিন্তু আমরা টাইম কমপ্লেক্সিটির মধ্যে ইনক্লুড করি। অ্যান্ড অ্যালগরিদম ডিজাইন, ডেফিনেটলি বিভিন্ন প্রবলেম সলভিং এর জন্য বিভিন্ন অ্যাপ্রোচ আছে, যেমন সর্টিং, সার্চিং। সর্টিং এর জন্য বিভিন্ন ধরনের সর্টিং আছে, বাবল শর্ট, সিলেকশন শর্ট, মার্জ শর্ট, এবং সার্চিং এর জন্য বাইনারি সার্চ, লিনিয়ার সার্চ। বিভিন্ন অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি কিন্তু আলাদা হয়। বেস্ট, ওয়ার্স্ট অ্যান্ড অ্যাভারেজ এর ভ্যালু যদি 1 হয় ইনপুট ভ্যালু, তার জন্য যদি অ্যালগরিদম খুব ভালো পারফর্ম করে, হতে পারে সেটা হচ্ছে 100 এর জন্য মিডিওকার পারফর্ম করলো। মানে এর ভ্যালু 1 এর জন্য যদি 1 সেকেন্ড টাইম নেয়, 100 এর জন্য হয়তো 2 সেকেন্ড টাইম নিল করে দিই নাম্বার, সেক্ষেত্রে কি হবে, তখন হয়তো আরো বেশি সময় নেবে। তো এই যে সময়টা চেঞ্জ হচ্ছে, তো এই ইনপুটের ভ্যালু চেঞ্জ হওয়ার জন্য আমাদের প্রোগ্রামের পারফরমেন্স চেঞ্জ হচ্ছে। ভালো পারফরমেন্সের জন্য ওটাকে আমরা বেস্ট কেস বলি, অ্যাভারেজ পারফরমেন্সের জন্য অ্যাভারেজ কেস, এবং ওয়ার্স্ট পারফরমেন্সের জন্য ওয়ার্স্ট কেস। তো আমরা কিন্তু টাইম কমপ্লেক্সিটিতে অলওয়েজ ওয়ার্স্টটাকেই কনসিডার করব। মানে কোনো একটা প্রোগ্রামের ইনপুটের ভ্যালু সবচেয়ে খারাপ কি হতে পারে, সবচেয়ে বেশি কোনটা হতে পারে, সেইটা দেবো, রাদার যে আমরা এন এর ভ্যালু 1 দিয়ে একদম খুব সহজে পেয়ে যাচ্ছি, সেটা তো হবে না। কারণ আমাদের ওই প্রোগ্রামটা হতেই পারে এন এর সবচেয়ে অন্য ভ্যালু দিল, এন এর এমন একটা ভ্যালু দিল যেই ভ্যালুর জন্য আমাদের এই প্রবলেমটা সবচেয়ে বাজে পারফর্ম করছে। তো আমরা সেইটাকেই, আমরা সবসময় কিন্তু ওয়ার্স্ট কেসটাকেই কনসিডার করবো অলওয়েজ। লাস্ট ইজ ডেটা স্ট্রাকচার। অবভিয়াসলি ডেটা স্ট্রাকচার হেল্প করে, কারণ বেশ কিছু ডেটা স্ট্রাকচার আছে, অ্যারে, লিঙ্ক লিস্ট, এরকম বিভিন্ন ধরনের ডেটা স্ট্রাকচার, ট্রি ডেটা স্ট্রাকচার। তো ওই ডেটা স্ট্রাকচার ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমাদের টাইম কমপ্লেক্সিটি তারতম্য হতে পারে বা হবে। বিষয়গুলো জেনে নিই যে বিগো নোটেশন বলে একটা নোটেশন আছে, যেই নোটেশনের মাধ্যমে একটা আমরা ডিটারমাইন করতে পারি এই প্রবলেমটা বা এই প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি কত হতে পারে। এই প্রবলেম সলভিং যেটা করেছে, এই একটা কোডের টাইম কমপ্লেক্সিটি কত হতে পারে, সেটা আমরা বিগো নোটেশনের দ্বারা ডেসক্রাইব করি। এটা হচ্ছে আপার বাউন্ড অফ অ্যান অ্যালগরিদমস গ্রোথ রেট, মানে একদম সবচেয়ে লাস্ট যে ইনপুটটা হতে পারে তার জন্য সবচেয়ে, মানে এই কোডিং এর এই প্রবলেমের সবচেয়ে বাজে পারফরমেন্স কি হতে পারে, সেইটাই কিন্তু আমরা বিগো নোটেশনের মাধ্যমে কনসিডার করি। কমন বিগো কমপ্লেক্সিটিস। তো এখানে ফার্স্ট যে বিষয়টা আছে কনস্ট্যান্ট টাইম বা অর্ডার অফ 1, আমরা কিন্তু এটাকে অর্ডার অফ 1 বলি বা O1 বলি। O1 ও বলা হয় যেহেতু এটা বিগো, এটা ক্যাপিটাল। ইনপুট সাইজ যাই দিই, আমাদের নাম্বার অফ অপারেশন কিন্তু অলওয়েজ সেম থাকবে। এবং অর্ডার অফ লগইন কি করে, যে রিডিউস ইনপুট সাইজ এক্সপোনেনশিয়াল অফ n। অনেক ক্ষেত্রে যেটা হয়, ধরো তোমার কলেজে যখন একসাথে ছবি তোলা হয় বা স্কুলে একসাথে যখন বন্ধুদের ছবি তোলা হয়, সবাইকে একই লাইনে দাঁড় করিয়ে রেখে একটা ছবি তোলা হলো। তো ওই একই লাইনে দাঁড় করানোর মধ্যে যখন ছবি তোলা হলো, তারপর ধরো তুমি তোমার বন্ধুকে খুঁজতে যাচ্ছ,
ধরো এইখানে তোমার বন্ধু মাঝখানে দাঁড়িয়েছে, তো এটার কম সময় লাগলো, মাঝামাঝি সময় লাগলো। এবার একদম লাস্টে দাঁড়িয়ে আছে, সেটা আরো সময় লাগলো। আবার এরকম হতে পারে তোমার বন্ধু হয়তো ওই ছবিতেই নেই। তো সেক্ষেত্রে যেটা হয়, তুমি প্রত্যেকটাকে খুঁজে খুঁজে যাচ্ছ, প্রত্যেকটাতে চেক করছো এটা কি আমার বন্ধু, না এটা, না এটা, ইয়েস। আবার এরকম হতে পারে যদি নেই না থাকে তখন কোনোটাতে এটা এটা কোনোটাতেই পেলো না। তো এইরকম কখনো যদি কোনো ট্রাভার্স করা হয় কিন্তু আমরা লিনিয়ার টাইম লাগে, মানে যত কটা ইনপুট ভ্যালু ততটাই আমরা চেক করি। কারণ লাস্ট অপশন কি হতে পারে, সবচেয়ে খারাপ কি হতে পারে, তোমার বন্ধু ওখানে প্রেজেন্ট নেই, সবসময় যে প্রোগ্রামে সেই জিনিসটা পাওয়া যাবে তা তো না, হতে পারে লুপটা একদম লাস্ট অব্দি চললো। তো সেক্ষেত্রে অর্ডার অফ এন এবং অর্ডার অফ এন লগ এন হচ্ছে যে সর্টিং অ্যালগোরিদমের ক্ষেত্রে লাগে, যেখানে এন টাইমস লগ এন অপারেশন পারফর্ম করা হয়, যেমন মার্জ সর্ট, কুইক সর্ট। এবং এন স্কোয়ার আছে যেখানে লুপের ভেতরে লুপ থাকে, যেমন বাবল সর্ট, সিলেকশন সর্ট, এরকম সর্টিং অ্যালগরিদমে কিন্তু অনেক সময় লুপের ভেতর লুপ থাকে। তো আমরা কনস্ট্যান্ট টাইমের বিষয়টা দেখবো, যে কিভাবে কোডের মধ্যে কনস্ট্যান্ট টাইমটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, বা কনস্ট্যান্ট টাইম কখন হয়। যেমন এখানে একটা অপারেশন পারফর্ম হয়েছে, অ্যাসাইনমেন্ট অপারেশন, 1 ইউনিট টাইম নিয়েছে, এবং এখানেও ধরো 1 ইউনিট টাইম নিয়েছে, যেহেতু এটা অ্যাসাইনমেন্ট অপারেটর। আবার এখানেও অ্যাসাইনমেন্টও হয়েছে, সাথে একটা ক্যালকুলেশনও পারফর্ম হয়েছে, তো এটাও 1। এবং এখানে একটা প্রিন্ট অপশন নেওয়া হয়েছে, প্রিন্টটাও একটা ধরো আমরা একটা অপারেশন হিসেবে দেখলাম। তো এখানে হচ্ছে টোটাল 4টে অপারেশন পারফর্ম হয়েছে। তো 4টে অপারেশন হলে কি আমরা অর্ডার অফ 4 লিখবো? না, কখনোই লিখবো না। কারণ এই 4টে অপারেশন কি হচ্ছে, লেন্থের ভ্যালু যাই আসুক, ব্রেথের ভ্যালু যাই আসুক, কিন্তু এই 4টে অপারেশনই থাকবে, এই 4টে কাজই হবে, এই 4টে স্টেপসই থাকবে। তো সেক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টাইম। এখানে এটা ইনপুটের ওপর কখনোই ডিপেন্ড করে না, হাউ বিগ দ্য নাম্বার ইজ, দ্য অপারেশন টেক্স দ্য সেম অ্যামাউন্ট অফ টাইম, এখানে সেম অ্যামাউন্টই টাইমটা নেবে। তারপর অর্ডার অফ লগ ইন। এবার লগ ইন এর বিষয়টা যেটা আসে, সে এই জিনিসটা একটু ভালো করে বোঝার বিষয় আছে, তো আশা করি তোমরা একটু মন দিয়ে এটা শুনবে। এন এর ভ্যালু আছে 32। তো 32 এর পরে আমরা এখানে চেক করছি এন কি 1 এর চেয়ে বড়, ইয়েস, এখানে এন 1 এর চেয়ে বড়, তাহলে এন কে 2 দিয়ে ডিভাইড করে আমরা 16 পাবো। আবার চেক হলো এন কি 16 কি 1 এর চেয়ে বড়, ইয়েস, এটা ট্রু। আবার আমরা 8 কে 16 কে 2 দিয়ে ডিভাইড করলাম, এবং 8 কে আবার 2 দিয়ে ডিভাইড করলাম, এভাবে করে করে আমরা লাস্ট যখন 1 পেলাম তখন দেখলাম 1 কি 1 এর চেয়ে বড়, ফলস, কারণ 1 1 এর সমান, বড় তো নয়। তো এই যে বিষয়টা, ফার্স্ট যেটা হলো, এখানে n ছিল, n থেকে কি হলো, n ডিভাইডেড বাই 2 হলো, তারপর n ডিভাইডেড বাই 4 হলো, n ডিভাইডেড বাই 8 হলো, n ডিভাইডেড বাই 16 হলো, এবং n ডিভাইডেড বাই 32 হলো। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, n divided by 2 to the power 0, n divided by 2 to the power 1, n divided by 2 to the power 2, n divided by 2 to the power 3, n divided by 2 to the power 4, এবং n divided by 2 to the power 5। তো আমরা এখানে কটা স্টেপস লাগছে, এই 5টা স্টেপস, মানে এই 1 এ পৌঁছাতে গিয়ে আমাদের কিন্তু 5টা স্টেপস লাগছে। তো মানে এখানে আমরা যদি ধরে নিই n ডিভাইডেড, এখানে যে 5টা স্টেপস লাগবে তা না, কারণ এখানে n এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে, তাই আমরা এখানে n এর ভ্যালুর উপর ডিপেন্ড করে কিন্তু এখানে নাম্বার অফ স্টেপস কিন্তু চেঞ্জ হবে। তো আমরা যদি নাম্বার অফ স্টেপস কে ধরি, তাহলে কে ধরে আমরা এটাকে 1 দিলাম, মানে এই স্টেপসটা করলে আমরা কিন্তু 1 অবধি যেতে পারছি। ধরো n এর মানে এই নাম্বারকে আমরা k টাইমস আর কি 2 টু দি পাওয়ার k টাইমস দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমরা 1 পাচ্ছি। এবার আমি যদি এটাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে যেটা হবে n ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার k। এবার বোথ সাইডে আমরা লগ এন নিতে পারি। লগ নিলে যে সুবিধাটা আছে, এই পাওয়ারের উপরে এটা আমরা এখানে 2 টু দি পাওয়ার, এই পাওয়ারটা কিন্তু সামনে চলে আসে, তো আমরা সেটাই করব। তো এখানে লগ এন ইকুয়ালস টু, এখানে কিন্তু এখানে লগ এর ভ্যালু হচ্ছে বেস 2, এখানে k, আর log 2 যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে 1, মানে এখানে k ইকুয়ালস টু লগ n, মানে আপ টু n log n টাইম লাগবে k অপারেশন পারফর্ম হবে, মানে এই লুপটা k টাইমস চলবে, আর k মানেই কি হচ্ছে log n, মানে log n টাইম নেবে। অর্ডার অফ n দেখবো, যেটা হচ্ছে লিনিয়ার টাইম, এখানে n ইকুয়ালস টু 5। তো আমার এই লুপটা ফার্স্ট যেটা 1 থেকে 5 অবধি চলছে, 1 2 3 4 এবং 5। তো এখানে 5টা অপারেশন পারফর্ম হচ্ছে। এবার n এর ভ্যালু যদি আমার এখানে n এর ভ্যালু যদি 5000 হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে, এইটা 5000 বার চলবে, তাহলে এই যে লুপ চলছে এই লুপটা কিন্তু n এর উপর ডিপেন্ডেন্ট। তো এটা কতবার চলছে, এটা হচ্ছে n টাইমস চলছে। এবার n এর ভ্যালু যাই হবে সেটাই, কারণ এটাকে আমরা অর্ডার অফ n বলি। তো এই রকম যদি কখনো হয় সেটা হচ্ছে লিনিয়ার টাইম নেবে, মানে এটা আপ টু n এর উপর, n এর ভ্যালুর উপর ডিপেন্ড করে এই লুপটা চলবে। তো এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে
অর্ডার অফ ইন লগ ইন। এই বিষয়টা একটু কঠিন মনে হতে পারে, তো এর জন্য আমরা পরবর্তী সময় আরো এই রিলেটেড ভিডিও আমি দেব, বাট আমি এখন অত বিষয়টা ডিসকাস করছি না। বাট আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এখানে n টাইমস লগ ইন অপারেশন পারফর্ম হচ্ছে। মানে ধরো আমার এই অ্যারের মধ্যেই কথা যদি ধরি, ধরো অ্যারের একটা ধরি, এখানে ধরো nটা ভ্যালু আছে, এই প্রত্যেকটাই লগ ইন টাইমস নিচ্ছে, এরকম একটা অপারেশন। মানে একটা লুপের ভেতরে একটা ইন লুপ আছে, তার মধ্যে যা হচ্ছে সেটা লগ ইন টাইমস নিচ্ছে। তো এরকম যখন কোনো সিনারিও হয় সেইটা কিন্তু n লগ ইন হয়ে যায়। এটা মূলত এখানে একটা মার্জ সর্ট অ্যালগরিদম দেখানো হয়েছে। তো এই বিষয়টাতে আরো পরে আমরা ডিসকাস করতে পারি, বাট এই মুহূর্তে আমি এখনই এই বিষয়টাকে ডিসকাস করছি না, তাহলে অনেকের জন্য এটা অনেক কঠিন হতে পারে। তো n স্কোয়ারের কেসটা যেটা বলি, n স্কোয়ার হচ্ছে এখানে এইটা, তো এই একটা লুপ তো আমরা দেখেই নিলাম যে অর্ডার অফ n চলছে, আবার এই লুপটাও কিন্তু, এর উপরের লুপটাও কিন্তু অর্ডার অফ n। কিন্তু এখানে ভালো করে খেয়াল করো, এই যে লুপটা প্রত্যেকবার একটা লুপের মধ্যে n টাইমস লুপ চলছে। একটা লুপের মধ্যে যদি n টাইমস লুপ চলে তাহলে n ইন্টু n হচ্ছে না, এবং n ইন্টু n মানে কি অর্ডার অফ n স্কোয়ার না। তো এটাই হচ্ছে কোয়াড্রেটিক টাইম। বা এখানে যদি দুটো লুপই, একটা লুপ আরেকটা লুপের ভেতর থাকে এবং দুটো লুপই হচ্ছে n এর উপর ডিপেন্ডেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা অর্ডার অফ n স্কোয়ার থাকে। আচ্ছা, এখানে যদি আরেকটা ফর লুপ থাকতো, এখানে একটা যদি সিম্পল ফর লুপ থাকতো, সেটা যদি n এর উপর ডিপেন্ড করতো, ধরো কথার কথা ফর এর ভেতরে কিছু আছে এবং এখানে একটা পার্টিকুলার কোনো অপারেশন হচ্ছে, এইটা ধরো অর্ডার অফ n। তো এই ক্ষেত্রে আমরা এই প্রবলেমের টাইম কমপ্লেক্সিটি কি ক্যালকুলেট করতাম? অলরেডি আমরা একটা n স্কোয়ার পাচ্ছি, অর্ডার অফ n স্কোয়ার এবং অর্ডার অফ n। এক্ষেত্রে সবসময় মনে রাখবে যে সবচেয়ে বেশি যে টাইম কমপ্লেক্সিটিটা নেওয়া হয় সেটাই কিন্তু আমরা কনসিডার করি। এমনি দেখতে গেলে এইখানেও টাইম নিচ্ছে, এখানেও টাইম নিচ্ছে, মানে অর্ডার অফ n প্লাস অর্ডার অফ n স্কোয়ার, তাই? কারণ আমাদের দু জায়গাতেই প্রোগ্রাম টাইম নিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট যে বিষয়টা করব সেটা হচ্ছে অর্ডার অফ n স্কোয়ারটাই কনসিডার করব। কারণ ধরো তুমি 1 লাখ নাম্বারের সাথে 10 অ্যাড করছো, তো ডেফিনেটলি 1 লাখের সাথে 10 অ্যাড করা মানে 1 লাখেরই কাছাকাছি। তাই কখনো বড় কোনো কিছুর সাথে ছোট কিছু অ্যাড করলেও আমরা বড়টাকেই মূলত প্রায়োরিটি দেব। তাই এখানে আমার কিন্তু টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n স্কোয়ার। ইনপুট সাইজে দেয়া আছে যে ইনপুট সাইজ যদি বাড়ে, যেরকম এখানে ইনপুট সাইজ ধরো বাড়ছে, এখান থেকে বাড়ছে, এবং এটা হচ্ছে যে অপারেশন, নাম্বার অফ অপারেশন কিন্তু টাইমের সমান। অপারেশন বাড়লে টাইম বাড়বে, সেটা তো আমরা জানি। তাই এখানে আমি ধরে নিলাম টাইম আছে। তো এখানে যদি কোনো ইনপুট মানে যেটা অর্ডার অফ 1 বা কনস্ট্যান্ট টাইম থাকে, সেক্ষেত্রে কিন্তু ইনপুট সাইজ যাই হোক আমার কিন্তু অলওয়েজ টাইমটা কিন্তু কনস্ট্যান্টই যাবে। আমি একটু বাজেভাবে করেছি, বাট এটাই তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটাই। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে যেটা আমরা ধরো কোনো একটা লুপের মাধ্যমে করি, সিঙ্গেল লুপ, সেটা হচ্ছে অর্ডার অফ n। এই যে অর্ডার অফ n আছে, এই অর্ডার অফ nটা হচ্ছে যে যখন ইনপুট সাইজ বাড়বে এখানে কিন্তু টাইমও বাড়বে। আবার এখানে আমরা আরেকটা দেখতে পারি, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে অর্ডার অফ x স্কোয়ার বা n স্কোয়ার, এটা কিন্তু এই অর্ডার অফ n এর চেয়ে বেশি সময় নিচ্ছে, ঠিক আছে? এবার অর্ডার অফ n লগ nটা কি করছে? অর্ডার অফ লগ n হচ্ছে যে অর্ডার অফ n এবং অর্ডার অফ 1 এর কিন্তু মাঝামাঝি। তাহলে এখান থেকে বুঝতে পারছো যে কোনটা ভালো। আবার অর্ডার অফ n লগ n হচ্ছে n এবং n স্কোয়ারের মধ্যে থেকে, এটা হচ্ছে অর্ডার অফ n এবং n স্কোয়ারের থেকে মাঝামাঝি ভালো। এবং এখানে অর্ডার অফ x কিউব বা n কিউব, এটা কিন্তু অর্ডার অফ x এর চেয়ে n স্কোয়ারের চেয়ে একটু বেশি মানে টাইম নেয়, এবং 2 টু দি পাওয়ারের কোনো কিছু থাকলে সেটা আরো বেশি সময় নেয়, n ফ্যাক্টোরিয়াল থাকলে আরো বেশি সময় নেয়। তাহলে এইভাবে যায় বেস্ট টু ওয়ার্স্ট, মানে এইভাবে টাইমটা কিন্তু যায় যে এই দিক দিয়ে সবচেয়ে ভালো অর্ডার অফ n 1 হচ্ছে সবচেয়ে ভালো, তারপর অর্ডার অফ লগ n, তারপরে অর্ডার অফ n, তারপরে অর্ডার অফ n লগ n, দেন অর্ডার অফ n স্কোয়ার, তারপরে n কিউব, অর্ডার অফ 2 টু দি পাওয়ার n, এখানে x আছে তো n কনসিডার করতেই পারো, তারপর অর্ডার অফ n ফ্যাক্টোরিয়াল। সো এইভাবে কিন্তু আমরা একটা গ্রাফ দেখে বুঝতে পারি যে টাইম কমপ্লেক্সিটির মধ্যে কোনটা কতটা ভালো। টাইম কমপ্লেক্সিটি আমরা কেন অ্যানালিসিস করবো, এটা কেন কতটা ইম্পর্টেন্ট কেন? প্রথমত এফিসিয়েন্সি, কারণ আমরা তাহলে বুঝবো যে কোনটা অপটিমাল সলিউশন। একটা প্রবলেমকে যদি আমরা তিনটে ওয়েতে সলভ করতে পারি, তাহলে সেক্ষেত্রে কোন প্রবলেম সলভিংটা সবচেয়ে এফেক্টিভ সেটা কিন্তু আমরা কোন প্রবলেমটা কত কম সময় নিচ্ছে সেই মাধ্যমে কিন্তু আমরা বুঝে যাবো। আর যেহেতু সেই টাইমগুলো আমরা অলরেডি দেখে এলাম। এবং 2 হচ্ছে স্কেলেবিলিটি। ডেফিনেটলি ধরো আমার লার্জ ইনপুটের জন্য যদি কোনো একটা প্রোগ্রাম ভালো পারফর্ম না করে, তাহলে সেই প্রোগ্রামটা মোটেই ভালো না। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই স্কেলেবিলিটি দেখবো, যেই প্রোগ্রাম লার্জ ইনপুটের জন্য সেম পারফর্ম করবে বা মোটামুটি ভালোই করবে, সেইগুলোর জন্য আমরা স্কেলেবিলিটি। এবং থার্ড হচ্ছে কম্প্যারিজন।
যখন কোনো আমাদের কাছে যদি তিনটে প্রবলেম থাকে, তিনটে প্রবলেম মানে তিনটে সলভিং ওয়ে থাকে, সেক্ষেত্রে কোন ওয়েটা সবচেয়ে বেটার সেটা কিন্তু আমরা এই কম্প্যারিজন করতে পারবো। সেক্ষেত্রে আমরা কোন অ্যালগরিদম ইউজ করব কোন প্রবলেম সলভিং এর জন্য সেটাও কিন্তু আমরা খুব সহজে বুঝে যেতে পারবো। স্পেস কমপ্লেক্সিটি, ডেফিনেটলি স্পেস কমপ্লেক্সিটি ম্যাটার করে, কারণ কতটা মেমোরি ইউজ হচ্ছে সেটাও কিন্তু আমাদের খেয়াল করতে হয়। তো ফার্স্ট যে বিষয়টা ফিক্সড স্পেস, মানে এখানে বলছে মেমোরি হয় ইনপুটের উপর, ইনপুট সাইজের উপর। সেক্ষেত্রে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, ধরো কোনো কনস্ট্যান্ট ভ্যারিয়েবল আছে x ইকুয়ালস টু 5, নাম ইকুয়ালস টু 7, তো এরকম কিছু ভ্যালুর জন্য তো অবভিয়াসলি ফিক্সড স্পেস থাকবে, মানে যতটা স্পেস আমরা মানে অলরেডি প্রোগ্রামে ডিফাইন করেছি যে এই ভ্যারিয়েবল আছে, তো সেই ভ্যারিয়েবলের জন্য ডেফিনেটলি স্পেস তো লাগবে। ডাইনামিক স্পেস কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কিছু কিছু ডেটা স্ট্রাকচার আছে, যেমন রিকারশন আমরা স্ট্যাক ডেটা স্ট্রাকচার ইউজ করে থাকি, তারপরে আরো বিভিন্ন ধরনের লিঙ্ক লিস্ট ডেটা স্ট্রাকচার, এগুলো কিন্তু ইনপুট সাইজের উপর বেস করে চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো আমার মেমোরি সাইজ লিঙ্ক লিস্টের জন্য ধরো যদি n এর ভ্যালু যদি 5 হয় সেক্ষেত্রে 5টা ঘর লাগবে, আবার যদি 50 হয় সেক্ষেত্রে আরো 50 লাগবে। তো এই যে ভ্যারিয়েবল লেন্থ, মানে এই যে স্পেসের সাইজটা বা স্পেসের নাম্বারটা কিন্তু ডাইনামিক হয় বিভিন্ন কেসে। তো আমার এখানে স্পেস কমপ্লেক্সিটিতে দু ধরনের থাকে, একটা হচ্ছে ফিক্সড স্পেস এবং সেকেন্ড হচ্ছে ডাইনামিক স্পেস। এবার যেটা আসি সেটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি অ্যানালিসিস কোন কোন জায়গা ভূমিকা রাখে। তো তার মধ্যে কিছু আলোচনা যেটা করছি সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। যখন আমরা গুগলে কোনো কিছু সার্চ করি, ডেফিনেটলি আমাদের অনেক কিছু সার্চিং রেজাল্ট চলে আসে, সেগুলো র্যাঙ্ক করে, র্যাঙ্কিং পেজে আসে। তো তার জন্য অপটিমাইজড অ্যালগরিদম লেখার জন্য কিন্তু আমাদের টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি কিন্তু খুবই হেল্প করে। সেকেন্ড ইজ ন্যাভিগেশন সিস্টেম। যখন কোনো শর্টেস্ট পাথ আমরা ক্যালকুলেট করি বা করার প্রয়োজন হয়, যেমন আমাদের গুগল ম্যাপে আমরা ধরো আমাদের বাড়ি থেকে আমাদের কলেজ যাব বা আমাদের স্কুল যাব, এই ডিস্টেন্সটা কিন্তু আমাদের গুগল ম্যাপ খুব সহজে দেখায় যে এইটা হচ্ছে শর্টেস্ট পাথ, বাট এখান থেকে গেলে 2 মিনিট এক্সট্রা লাগবে, এখান থেকে গেলে 10 মিনিট এক্সট্রা লাগবে। তো ওই যে বিষয়টা, সেটাও কিন্তু টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি জন্য খুব ভালো, কারণ ওগুলো ব্যবহার করে কিন্তু বোঝা যায় যে কোন অ্যালগরিদম বা কোন ভাবে প্রবলেমটা সলভ করলে সবচেয়ে কম সময় নেয় এবং ভালো পারফর্ম করে। এবং থার্ড হচ্ছে সর্টিং লার্জ ডেটা সেটস। কখনো বড় ডেটা সেটকে যেমন মার্জ সর্ট দিয়ে আমরা সর্ট করতে পারি। তো এরকম বিভিন্ন কাজের জন্য কিন্তু অ্যালগরিদমের কমপ্লেক্সিটি কিন্তু খুবই ম্যাটার করে। সো দ্যাটস অল ফ্রম টুডে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে, এবং এর পরবর্তী ভিডিওতে আরো আমরা চেষ্টা করব যে ডেটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করতে।